তার চেয়ে বয়সে ছোট হলেও রূপগুণে তার চেয়ে বহু গুণে এগিয়ে ওয়াসানাত। আর এর কারণে ওয়াসানাতকে তার সহ্য হয় না। ভীষণ ঈর্ষা করে সে ওয়াসানাতকে। আর এই ঈর্ষা তীব্র থেকে তীব্রতর হয়েছে ইহতিশানের হলুদের রাতে। ছাদে পড়ে গিয়ে ওয়াসানাত আঘাত পাওয়ায় তাকে তার রুম পর্যন্ত এগিয়ে দিয়েছিল সাফওয়ান। আর সেই দৃশ্য দেখে ফেলেছে আরিয়া। আর সেই দৃশ্য দেখে সাফওয়ান ও ওয়াসানাতকে এত কাছাকাছি দেখে রাগে সবকিছু তছনছ করে দিতে ইচ্ছে করেছিল আরিয়ার। বহু কষ্টে নিজের রাগ সামলেছিল সে এবং মনে মনে সিদ্ধান্ত নিয়েছে ওয়াসানাতকে শাস্তি দেওয়ার। আরিয়া মির্জার অতি আকাঙ্ক্ষিত পুরুষটির অতি সন্নিকটে যাওয়ার সাহস করেছে ওয়াসানাত। এর শাস্তি তো তাকে পেতেই হবে। ইহতিশান ও সাফওয়ানের রুম একদম পাশাপাশি। সাফওয়ানের রুম অতিক্রম করে যেতে হয় ইহতিশানের রুম। সাফওয়ানের রুম অতিক্রম করে নিজের রুমে যেতে নিয়েও থেমে গেল ইহতিশান। দু রুমের মাঝে দাঁড়িয়ে রইল সে। ওয়াসানাতের সাথে সাফওয়ান ছিল না। সাফওয়ানের কথা জিজ্ঞেস করায় তারা বলেছে সাফওয়ানের রুমেই। তারা নাকি হঠাৎ তার বুক ব্যথা করছিল আর তাই সে রুমে রেস্ট নিচ্ছে। হাত ঘড়িতে সময় দেখলো ইহতিশান। ঘড়ির কাঁটা 12টা ছুঁই। তার রুমে তার জন্য অপেক্ষা করছে তার স্ত্রী। নতুন জায়গায় নতুন পরিবেশে একা একা নিশ্চয়ই ভয় পাচ্ছে বেচারি। ইহতিশানের উচিত দ্রুত তার কাছে যাওয়া। সে যাবেও, কিন্তু নিজের রুমে যাওয়ার আগে একবার নিজের ভাই সাফওয়ানের সাথে দেখা করে নেওয়ার সিদ্ধান্ত নেয় সে। বেশি সময় অতিবাহিত করবে না সে সাফওয়ানের সাথে, বড়জোর 10 মিনিট। এরপর যাবে নিজের রুমে নিজের স্ত্রীর কাছে। সাফওয়ানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে তাকে ডাকলো ইহতিশান, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া দিল না সাফওয়ান। সাফওয়ানের থেকে কোনো সাড়া না পেয়ে দরজার হ্যান্ডেল ঘোরায় ইহতিশান। দেখলো দরজা খোলা। রুমের ভেতর প্রবেশ করে সে। পুরো রুম অন্ধকারাচ্ছন্ন। রুমের লাইট জ্বালিয়ে পুরো রুমে চোখ বুলায় ইহতিশান। কোথাও সাফওয়ান নেই। ওয়াশরুমে গিয়ে বারান্দায় গিয়েও দেখলো, সেখানেও সাফওয়ান নেই। ইহতিশান ভাবলো হয়তো ছাদে বা অন্য কোথাও আছে সাফওয়ান। কাল সকালেই না হয় এসে কথা বলে নেবে সাফওয়ানের সাথে। আর এমনিতেও কাল সকালে কথা বললে বেশি ভালো হয়। দীর্ঘ সময় নিয়ে কথা বলতে পারবে, বোঝাতে পারবে সাফওয়ানকে প্রণয়িনী থেকে প্রাপ্ত বিচ্ছেদের যন্ত্রণায় ভেঙে গুড়িয়ে যাচ্ছে ভাইটা। সে তো তার ভাইকে এভাবে ভেঙে যেতে দিতে পারে না। তার বোঝাতে হবে সাফওয়ানকে শক্ত হতে সাহায্য করতে হবে। সাফওয়ানের সাথে আলাপ আলোচনা কাল সকালেই করবে সে। এখন তাকে তার রুমে যেতে হবে। রুম থেকে বেরোতে নিয়েও থমকে দাঁড়িয়ে গেল ইহতিশান। সাফওয়ানের বেডসাইড টেবিলের ছোট্ট ড্রয়ারটাতে ঈষৎ ফাঁকা আছে। আর সেই ফাঁক দিয়ে বেরিয়ে আছে সাদা রঙের কাপড়ে কিছু একটা অংশ। ভ্রু কুচকে সাফওয়ানের বেডসাইড টেবিলের দিকে এগিয়ে গেল ইহতিশান। বেডসাইড টেবিলের ছোট্ট ড্রয়ারটা খুলে সাদা কাপড়টা ভেতরে রেখে ড্রয়ারটার পুনরায় লাগিয়ে দিতে গিয়ে লাগালো না ইহতিশান। কুচকানো ভ্রুদয় আরো কুচকে গেল তার। কারণ যে সাদা কাপড়টা সে সাদা কাপড় ভাবছিল সেটা মূলত সাদা রঙের জর্জেট ওড়না। এই ওড়নাটা যে সাফওয়ান মেয়েটাকে পছন্দ করে সে মেয়েটার, তা বুঝতে ব্যাগ পেতে হলো না ইহতিশানের। ওনার মধ্যে কিছু একটা পেঁচিয়ে রাখা হয়েছে। কি পেঁচিয়ে রাখা হয়েছে তা দেখার জন্য কৌতূহলবশত ওড়নাটা একটু জোরে টান দিয়ে ড্রয়ার থেকে বের করে নেয় ইহতিশান সাদা রঙের ওড়নাটা টান দিয়ে বের করে নিতে ওড়না দ্বারা আবৃত করে রাখা ছবিগুলো ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে গেল। কুচকানো ভ্রুদয় শিথিল হয়ে এলো ইহতিশানের। হাত থেকে ফসকে ওড়নাটা মেঝেতে পড়ে গেল। বিস্মিত দৃষ্টিতে এসে তাকিয়ে রইল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ছবিগুলোর দিকে। মেঝেতে পড়ে থাকা প্রত্যেকটা ছবি অহনার। আশ্চর্য হয়ে ইহতিশান তাকিয়ে রইল অহনার ছবিগুলোর দিকে। আজ কয়েক ঘন্টা পূর্বে যে মেয়েটার সাথে পবিত্র বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছে সেই মেয়েটার ছবি তার ভাইয়ের রুমে কি করছে? মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ইহতিশানের। তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সঙ্গ দিচ্ছে না তার। সব ছবিগুলোর মধ্যে হাতে গোনা 3-4টা ছবি কেবল উল্টে আছে। হাঁটু গেড়ে মেঝেতে বসলো ইহতিশান। উল্টানো 3-4টা ছবির মধ্যে একটা ছবি তুলে নিল সে। ছবিটা সোজা করে চোখের সামনে ধরতে বুকের মধ্যে ধক করে উঠল তার। হৃদস্পন্দন থমকে গেল। শ্বাস নেওয়া দুষ্কর হয়ে ওঠে। তার মনে হতে লাগলো পরিবেশ থেকে কেউ সকল অক্সিজেন শুষে নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়েছে, যার কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। ছবিটা সাফওয়ান ও অহনার অপ্রস্তুত ছবি। সমস্ত দেহ কেঁপে উঠল ইহতিশানের। তার হাত ফসকে পড়ে গেল ছবিটি। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে বিস্মিত স্বরে তাকে ডেকে উঠল সাফওয়ান। ভাই। সাফওয়ানের ডাকে বসা থেকে উঠে দাঁড়িয়ে তার দিকে ঘুরে দাঁড়ায় ইহতিশান। সাফওয়ানকে দেখে রাগ মাথা চাড়া দিয়ে উঠল ইহতিশানের। চোয়াল শক্ত হয়ে এলো তার। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলল সে। তার পেশিবহুল হাতের রগগুলো ফুলে ফেপে উঠল। রাগে বোধ শক্তি হারিয়ে ফেলে ইহতিশান। আকস্মিক বেডসাইড টেবিলে সাজিয়ে রাখা কাচের ভারী শোপিসটা হাতে তুলে নিয়ে সাফওয়ানের দিকেই ছুঁড়ে মারল সে।
তরুণ এমপি ইহতিশান মির্জা নিজের বিয়ের রাতে শত্রুপক্ষের আক্রমণের শিকার হয়েছে। এর চেয়ে বড় ব্রেকিং নিউজ আর কি হতে পারে? এভারকেয়ার হসপিটালের বাইরে সাংবাদিকদের সমাগম। ভেতরের খবর জানতে উৎসুক তারা। তবে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না তাদের। ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না তো কি হয়েছে? বাইরে থেকে সব খবর লাইভ টেলিকাস্ট করছেন তারা। হসপিটালের বাইরে একটা হুলস্থুল পরিবেশ সৃষ্টি হয়েছে। হসপিটালের ভেতরে ঢোকার আপ্রাণ চেষ্টা করছে সাংবাদিকেরা, কিন্তু গার্ডরা কিছুতেই ভেতরে ঢুকতে দিচ্ছে না তাদের। সাংবাদিকদের প্রশ্নের শেষ নেই, তবে যে প্রশ্নটার উত্তর জানতে তারা সবচেয়ে বেশি আগ্রহী সেটা হচ্ছে নিজের বিয়ের রাতে রাত 12টার পর বাড়ি থেকে এত দূরে একা একা কোনো গার্ড ছাড়া কেন গিয়েছিলেন এমপি ইহতিশান মির্জা? কি এমন প্রয়োজনীয় কাজ ছিল তার, যার জন্য বিয়ের রাতেই বাড়ি থেকে বের হতে হয়েছে তাকে? কার সাথে যেন ফোনে কথা বলতে বলতে হসপিটালের ভেতর যেতে নেয় ফয়সাল। এমপি ইহতিশান মির্জার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফয়সাল তুর্য দেখে সাংবাদিকরা এক প্রকার প্রায় ঝাঁপিয়ে পড়লেন তার উপর। বিভিন্ন ধরনের প্রশ্ন বিরক্তি করে তোলে ফয়সালকে। উদ্ভট সব প্রশ্নে রেগে গেল ফয়সাল। মন চাইল কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতে, কিন্তু তবুও নিজের রাগকে সংযত করে সাংবাদিকদের ভিড় ঠেলে হসপিটালের ভেতর চলে গেল সে। আইসিইউর সামনে আসতেই সর্বপ্রথম ফয়সালের নজর পড়ে সাফওয়ানের দিকে। দেয়ালের সাথে হেলান দিয়ে নিচের দিকে তাকিয়ে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে সাফওয়ান। তপ্ত শ্বাস ফেলে সাফওয়ানের দিকে এগিয়ে তার কাঁধে হাত রাখলো ফয়সাল। মাথা তুলে ফয়সালের দিকে তাকালো সাফওয়ান। বিস্মিত কণ্ঠে সে বলল, স্যার, আপনি এখনো গলায় ব্যান্ডেজ তো দূর, ক্লিনিক করেননি। দেখুন রক্ত শুকিয়ে কি একটা অবস্থা হয়েছে। ফয়সালের কথায় যেন ধ্যান ফিরে সাফওয়ানের। নিজের ডান কানের নিচে গলায় হাত রাখে সে। বেশ গভীরভাবেই তার ডান কান থেকে খানিক নিচে গলায় কেটেছে। কাঁচের টুকরো গেঁথে গেছে এখানে। নিজের হাতেই সে কাঁচের টুকরো টেনে বের করেছে সে। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল সাফওয়ান। চোখ বন্ধ করে দেয়ালে মাথা এলিয়ে গত রাতের কথা ভাবতে লাগলো সে। গত রাত বেডসাইড টেবিলে সাজিয়ে রাখা কাচের ভারী শোপিসটা ইতিশান সাফওয়ানের দিকে ছুঁড়ে মারতে চটজলদি শোপিসটা গায়ে লাগার আগেই মেঝেতে বসে পড়ে সাফওয়ান। সাফওয়ান মেঝেতে বসে পড়তেই শোপিসটা গিয়ে লাগে সাফওয়ানের পেছনে থাকা ড্রেসিং টেবিলের আয়। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে ভেঙে পড়ে আয়নাটা। আয়না ভাঙা কাঁচ ছড়িয়ে পড়ে এদিক সেদিক। কিছু কাচের টুকরো সাফওয়ানের পিঠে এসেও লাগে। কাচের আঘাতে পিঠের কিছু কিছু জায়গা কেটে গেলে যন্ত্রণায় মৃদুস্বরে আর্তনাদ করে ওঠে। ভুলবশত পেছন ফিরে তাকাতেই একটা কাচের টুকরো এসে তার ডান কান থেকে খানিক নিচে গলায় গেঁথে যায়। গলা থেকে গলগলিয়ে রক্ত পড়তে শুরু করলো সাফওয়ানের। দু চোখে অন্ধকার দেখতে লাগলো সে। মাথা ভনভন করে ওঠে, তবুও নিজেকে কোনো মতে সামলে নিয়ে গলা থেকে টেনে কাচের টুকরো বের করে সাফওয়ান। মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসতে চাইলেও চিৎকার করলো না সে। এক হাতে নিজের মুখ, অন্য হাতে গলার কেটে যাওয়া জায়গা চেপে ধরে কাতরাতে লাগলো। ঝাপসা চোখে একবার তাকালো সামনে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা ইহতিশানের দিকে, নিজের বিগ ব্রাদারের দিকে। চোখ বেয়ে দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়লো সাফওয়ানের। এই অশ্রুকণা শারীরিক যন্ত্রণার নয়, মানসিক যন্ত্রণার। পুরো রুম জুড়ে ভয়াবহ এক নিস্তব্ধতা বিরাজ করছে। মাঝে মাঝে সাফওয়ানের গোঙানোর আওয়াজ, মাঝে মাঝে সাফওয়ানের গোঙানোর শব্দে সেই নিস্তব্ধতায় ব্যাঘাত ঘটছে। নিশ্চুপ নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে ইতিশান। শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলেও রক্তলাল বর্ণ ধারণ করে আছে ইতিশানের দু চোখ। ঘন ঘন শ্বাস ফেলছে সে। ভয়ানক পরিস্থিতিকে আরো ভয়ানক করে দিতে হয়তো এই মুহূর্তে আরিয়ানের আগমন ঘটল। মির্জাস ম্যানশনের প্রতিটি রুমই সাউন্ড প্রুফ। ভেতরের শব্দ যেভাবে বাহিরের মানুষ শুনতে পায় না, ঠিক সেভাবে বাহিরের শব্দ ভেতরের মানুষও শুনতে পায় না। সাফওয়ানের রুমের দরজা খোলা থাকলেও বাকি সকলেরই রুমের দরজা বন্ধ, যার কারণে কেউ এখনো শুনতে কিংবা জানতে পারেনি সাফওয়ানের রুমে ঘটে যাওয়া এই টর্নেডোর কথা। সারাদিনের ক্লান্তি শেষে এখন গভীর ঘুমে আচ্ছন্ন সকলে। জাগ্রত কেবল তিন ভাই, ইহতিশান, সাফওয়ান ও আরিয়ান। বাকি সবার মতো আরিয়ানও ঘুমানোর প্রস্তুতি নিয়েছিল, কিন্তু ঘুম ধরা দেয়নি দু চোখে। সাফওয়ানের জন্য বেশ দুশ্চিন্তা হচ্ছিল তার, কিন্তু সাফওয়ান একা থাকতে চাওয়ায় তার কাছে আসছিল না সে। দীর্ঘক্ষণ বিছানায় এপাশ ওপাশ করার পরও যখন ঘুমাতে পারল না, তখনই সাফওয়ানের মানা থাকা সত্ত্বেও তার কাছে চলে আসে সে। আর এসেই দেখতে পায় সাফওয়ানের রুমের বিধ্বস্ত অবস্থা। মেঝেতে রক্তাক্ত অবস্থায় বসে অসহনীয় যন্ত্রণায় কাতরাচ্ছে সাফওয়ান। ড্রেসিং টেবিলের আয়না ভাঙা কাজগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এত কিছুর পরও কেমন শান্ত ও নির্বিকার ভাবে সাফওয়ানের থেকে বেশ খানিক দূরত্বেই দাঁড়িয়ে আছে ইহতিশান। বিস্ময়ে হতবাক হয়ে গেল আরিয়ান। কি হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কিছুই তৎকালীন বুঝতে পারল না আরিয়ান। হতভম্ব হয়ে ঠায় এক জায়গায় দাঁড়িয়ে রইল সে।
তৎকালীন কিছুই বুঝতে পারল না আরিয়ান। হতভম্ব হয়ে ঠায় এক জায়গায় দাঁড়িয়ে রইল সে। আকস্মিক এক ভয়াবহ বার্তা মাথা চাড়া দিয়ে উঠতেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আরিয়ানের। পুরো রুমে ভালোভাবে আরো একবার চোখ বুলালো সে। ইতিশানের পায়ের কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ওড়না ও ছবিগুলো প্রথমে খেয়াল না করলেও এবার ঠিকই চোখে পড়ে আরিয়ানের। মাথা চাড়া দিয়ে ওঠা ভয়াবহ বার্তাটা সঠিক প্রমাণ হতে দেখে শ্বাস নেওয়া ভুলে গেল সে। কার কাছে ছুটে যাবে সে? আহত সাফওয়ানের নাকি ইতিশানের? বুঝে উঠতে পারলো না বেচারা। কিন্তু চুপচাপ এভাবে দাঁড়িয়েও থাকতে পারছে না সে। তাই শুকনো ঢোক গিলে এগিয়ে গেল সাফওয়ানের দিকে। সাফওয়ানকে ধরে বসা থেকে উঠা দাঁড় করিয়ে দু হাতে জড়িয়ে ধরা রেখে কাপা স্বরে ইতিশানকে ডাকলো আরিয়ান। ভাই। আরিয়ানের ডাকে যেন হুঁশ ফিরল ইতিশানের। সাফওয়ানের দিকে শোপিসটি ছুঁড়ে মারা থেকে এখন পর্যন্ত অজানা কোনো এক ঘোরে তলিয়েছিল ইতিশান। এখন হুঁশে আসতেই মস্তিষ্ক সচল হলো তার। সাফওয়ান ও অহনার ছবি একসাথে দেখে ইতিশানের মস্তিষ্ক তার সক্রিয়তা হারিয়ে ফেলেছিল, যা এখন সে ফিরে পেয়েছে। দুহাত কোমরে রেখে গভীর শ্বাস ফেলে দু চোখ খিচে বন্ধ করে ফেললে সে। অতঃপর চোখ মেলে শীতল দৃষ্টিতে তাকায় সাফওয়ান ও আরিয়ানের দিকে। ইতিশানের সেই শীতল দৃষ্টি দেখে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল আরিয়ানের। সাবধানতা অবলম্বন করে রুমের দরজার পাশে রাখা কাউচে সাফওয়ানকে বসিয়ে দিয়ে রুমের দরজা লক করে দিল সে। তারপর আবার শুকনো ঢোক গিলে তাকায় ইতিশানের দিকে। ধীর পায়ে সাফওয়ান ও আরিয়ানের দিকে এগিয়ে এসে সাফওয়ানের মুখোমুখি হয়ে দাঁড়ায় ইতিশান। এখনো গলার কেটে যাওয়া জায়গা চেপে ধরে দৃষ্টি মেঝেতে স্থির করেই বসে আছে সাফওয়ান। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার সাফওয়ানকে পা পর্যন্ত দেখে পর্যবেক্ষণ করে গম্ভীর কণ্ঠে ইতিশান প্রশ্ন করলো। অহনার এতগুলো ছবি তোর কাছে কেন সাফন? আমার বউ হওয়া সত্ত্বেও ওর এত ছবি আমার কাছে নেই, কিন্তু তোর কাছে আছে। শুধু অহনার একার ছবি নয়, তোর আর ওর দুজনের একসাথে ছবিও আছে। কিন্তু কেন? কিভাবে সম্ভব? গত কয়েকদিন যাবৎ যে নারীর বিরহের দহনে পড়ছে সাফওয়ান, সে নারী আর কেউ নয়, স্বয়ং অহনা। এই বিষয়টা ছবিগুলো দেখে জানতে পেরেছে ইতিশান। তবুও কেন সাফওয়ানকে প্রশ্ন করলো সে? জানা নেই সাফওয়ানের। এই প্রশ্নের কি উত্তর দেওয়া উচিত তাও জানা নেই তার। সে কেবল ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে ইতিশানের দিকে। সাফওয়ানকে নিশ্চুপ থাকতে দেখে তরতর করে রাগ বেড়ে গেল ইতিশানের। ধমকে উঠে চিৎকার করে সে পুনরায় প্রশ্ন করে। বলছিস না কেন? আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি সাফওয়ান। তোর সাহস কি করে হয় আমার প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে থাকার? ইতিশানের গর্জনে কেঁপে উঠল সাফওয়ান ও আরিয়ান দুজনেই। সাফওয়ানের দিকে ঝুঁকে তার কাজ ঝাঁকিয়ে ইতিশান আবারও বলে। মিথ্যা, অন্যায়, অত্যাচার, প্রতারণা আমি একদমই পছন্দ করি না। এই কথা জানা সত্ত্বেও তুই কি করে প্রতারণা করলি আমার সাথে? হ্যাঁ, প্রতারণা। এটাকে প্রতারণাই বলে। প্রতারণা করেছিস তুই আমার সাথে। কেন করলি এমন সাফন? কেন? তুই কেন আমাকে কিছু বলিসনি? কেন এত বড় সত্য তুই আমার থেকে গোপন করলি? একটিবার, শুধু একটিবার যদি আমাকে সব বলতি, তাহলে খুনাক্ষরে ওই বিয়ে করতাম না আমি। তোর ভালোবাসার মানুষটি একান্তই তোর থাকতো সাফওয়ান। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো ইতিশান। হাঁপিয়ে উঠেছে সে। তার দিক থেকে সাফওয়ান চোখ ফিরিয়ে নিয়েছে। মেঝের দিকে তাকিয়ে নীরবে কাজ শেষে দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ানের কাঁধ থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ায় ইতিশান। মৃদুস্বরে প্রশ্ন করে। কে তুই? ইতিশানের এমন প্রশ্নে চমকে তার দিকে তাকালো সাফওয়ান ও আরিয়ান। কান্না থেমে গেছে সাফওয়ানের। বিস্মিত হয়ে সে তাকিয়ে রইল ইতিশানের দিকে। তুই আমার সেই ভাই হতেই পারিস না সাফওয়ান, যাকে আমি ভালোবাসি, যে আমাকে ভালোবাসে। প্রতারকদের আমি ঘৃণা করি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে আজ থেকে তুইও আমার চোখে একজন প্রতারক। কিন্তু তবু তোকে আমি ঘৃণা করতে পারছি না। আর তার চেয়েও বেশি দুঃখজনক হচ্ছে অহনাকে বিয়ে করে আমিও একজনের সাথে প্রতারণা করেছি। নিশ্চয়ই ভাবছিস অহনাকে বিয়ে করে আমি আবার কার সাথে প্রতারণা করলাম? এখানে প্রতারণা করাই বা কিভাবে হলো? বলে অস্বাভাবিকভাবে হাসতে লাগলো ইতিশান। আকস্মিক হাসি থামিয়ে পুনরায় সাফওয়ানের দিকে ঝুঁকে ইতিশান বলে। বিশ্বাস কর সাফওয়ান, আরিয়ান যদি তার বড় বাবার আদর্শ ভাতিজা হওয়ার লোভে আমি কিভাবে প্রতারক হলাম এই সত্য তোর থেকে গোপন না করতো, তবে তুই আমার কাছে প্রতারককে তকমা পেতি না। ইতিশানের কথায় বিস্ময়ের মাত্রা বাড়ল সাফওয়ানের। ছল ছল করে ওঠে আরিয়ানের চোখ। সে ভাঙা গলায় কিছু বলতে নিলে তাকে বলতে না দিয়ে ইতিশান বলে। সাফওয়ান, তোর ভাইকে বলে দিস তার কোনো কথাই শুনতে চাই না আমি, আর না তার মুখ দেখতে চাই। ও যেন আর না আসে আমার সামনে। বলে রুমের দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে বেরিয়ে যেতে নিয়েও থেমে গেল ইতিশান। পেছন ফিরে নিজের দিকে বিস্মিত নয়নে তাকিয়ে থাকা সাফওয়ানের উদ্দেশ্যে ভারিক্কি গলায় সে বলল। কেটে যাওয়া জায়গাগুলো ভালো করে ক্লিন করে ব্যান্ডেজ করে নিস। প্রয়োজনে আমাদের ফ্যামিলি ডাক্তার রায়হান আঙ্কেলকে ফোন করে আসতে বল। যত রাতে হোক উনি ঠিকই আসবেন। আরেকটা কথা মনে রাখিস,
তুই নিজেকে ও আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছিস তার জন্য আমি কখনো তোকে ক্ষমা করব না। কথাগুলো বলেই হনহন করে সাফওয়ানের রুম থেকে বেরিয়ে গেল ইতিশান। ইতিশানকে এভাবে বেরিয়ে যেতে দেখে বসা থেকে উঠে দাঁড়ায় সাফওয়ান। গলার কেটে যাওয়া জায়গা এতক্ষণ যাবৎ চেপে ধরে রাখায় রক্তপাত প্রায় থেমে গেছে, কিন্তু শরীর অসাড় হয়ে এসেছে সাফওয়ানের। ঠিকমতো দাঁড়াতেও পারছে না সে। কোনো মতে ভাঙা ভাঙা গলায় আরিয়ানকে সে বলে, ভাই কোথায় গিয়েছে দেখতো, রুমে তো যায়নি, নিশ্চয়ই রেগে একা একা বাড়ি থেকে বেরিয়ে গেছে। ভাইয়ের একা একা বাইরে যাও একদমই সুরক্ষিত না, যা আটকা ওকে। সাফওয়ানের কথায় ইতিশানকে বাইরে যাওয়া থেকে বাধা দেওয়ার জন্য দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল আরিয়ান। তার পেছন পেছন ধীর পায়ে সাফওয়ানও গেল, কিন্তু আফসোস ততক্ষণে বাড়ি থেকে বেরিয়ে গেছে ইতিশান। দারোয়ানকে জিজ্ঞেস করলে সে জানায় ইতিশান নিজের গাড়ি নিয়ে একাই, কোনো গার্ড ছাড়া বাড়ি থেকে বেরিয়ে গেছে। গার্ড ছাড়া এত রাতে একা একা কোথায় যাচ্ছে এই প্রশ্ন করতেই ইতিশান এমনভাবে তাকায় যে আর কোনো প্রশ্ন করার সাহস পায়নি দারোয়ান। দারোয়ানের কথা শুনে চিন্তায় মাথা ফেটে যাওয়ার অবস্থা সাফওয়ান ও আরিয়ানের। অস্থির কণ্ঠে সাফওয়ান বলে, দ্রুত ফয়সাল ভাইকে ফোন কর আরিয়ান, তাকে বল ভাইয়ের লোকেশন ট্র্যাক করতে, যত দ্রুত সম্ভব ভাইয়ের কাছে পৌঁছাতে। ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে ইতিশান। তার রাগের পরিমাণ তার গাড়ি চালানোর ধরনে অনুমান করা যাচ্ছে। আকস্মিক সজোরে গাড়ি থেমে গেল তার। না সে ব্রেক কষেনি, গাড়ির টায়ার পাংচার হয়েছে। ভাগ্যিস নিজেকে সামলে নিয়েছিল ইতিশান, নয়তো মাথায় বড়সড় আঘাত পেত। ভ্রুকুচকে গাড়ি থেকে বেরিয়ে এলো ইতিশান। এরপর যা দেখলো তাতে আশ্চর্য হয়ে গেল। রাস্তায় বিছিয়ে রাখা তার কাটাগুলো দেখে ইতিশানের বুঝতে বেগ পেতে হলো না যে গাড়ির টায়ার দুর্ঘটনাবশত পাংচার হয়নি, পরিকল্পিতভাবেই পাংচার করানো হয়েছে। কেউ মরণ ফাঁদ তৈরি করে রেখেছে এখানে ইতিশানের জন্য। শত্রুর তৈরি মরণ ফাঁদে আটকে বুঝতে পেরে চটজলদি গাড়িতে গিয়ে বসে ফয়সালকে কল করে ইহতিশান। রিং হওয়ার 2 সেকেন্ডের মধ্যেই ফোনটা রিসিভ করে হ্যালো বলার আগেই ফায়ারিং এর বিকট আওয়াজ শুনতে পায় ফয়সাল। গাড়ির ড্রাইভিং সিটে ইতিশানের সুগঠিত দেহটি নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে নিস্তেজ হয়ে পড়ে। হাত ফসকে ফোনটা নিচে পড়ে যায়। ফোনের ওপাশ থেকে অনবরত ফয়সাল ডেকেই চলেছে ইতিশানকে, কিন্তু সে ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে হারিয়ে ফেলেছে ইতিশান। কয়েক সেকেন্ডের মধ্যেই বাম হাতের ফিনকি দিয়ে রক্তের বন্যা বয়ে গাড়ির ভেতরটা রক্তে রঞ্জিত করে তুলল। পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসার আগে ঝাপসা চোখে একবার নিজের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে তাকালো ইতিশান। কালো টুপি মাস্কের আড়ালে নিজের পরিচয় গোপন করে এখনো সিনা টান টান করে তার দিকে রিভলভার তাক করে দাঁড়িয়ে আছে আগন্তুক ব্যক্তিটি। কালো টুপি মাস্ক পরিহিত ব্যক্তিটি যখন আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত, ঠিক তখনই পেছন থেকে তাকে উদ্দেশ্য করে চিন্তিত ভঙ্গিতে আলহাজ খন্দকার বলেন, এভাবে একদৃষ্টিতে তাকিয়ে থেকো না আয়াজ। এভাবে তাকিয়ে থাকলে তোমার চোখে চাপ পড়বে। ডাক্তারে তোমাকে বেশিরভাগ সময় চোখ বন্ধ করে রাখতে বলেছে, কিন্তু হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার একদিনের মধ্যেই তুমি যা শুরু করেছো, আমার তো চিন্তা হচ্ছে বাম চোখের মতো ডান চোখটিও না হারিয়ে বসো তুমি। বাবা, ইনডাইরেক্টলি তুমি কি আমাকে অপরাগ অক্ষম বলতে চাচ্ছ? চিৎকার করে বলল আয়াজ। আয়াজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর স্বরে আলহাজ খন্দকার বলেন, একদম চিৎকার চেঁচামেচি করবে না, আমি ভুল কিছু বলিনি। কত করে বললাম আইটি অ্যান্ড প্ল্যান। আলহাজ খন্দকারকে পুরো কথা শেষ করতে দিল না আয়াজ। আলহাজ খন্দকারের দিকে এগিয়ে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে সে বলে, অন্যের চোখ দিয়ে পৃথিবী দেখার কোনো ইচ্ছে নেই আমার। আয়াজের কথায় তাচ্ছিল্য হেসে আলহাজ খন্দকার বলেন, হ্যাঁ, তাই বলে ক্রিম চোখে লাগিয়ে ঘুরছো? বাঁকা হেসে আবার আয়নার সামনে গিয়ে দাঁড়ায় আয়াজ। গভীর দৃষ্টিতে তাকিয়ে আয়নায় নিজের প্রতিফলনকে দেখতে লাগলো সে। এক দেখায় বোঝা না গেলেও গভীরভাবে তাকালে ঠিকই বোঝা যাবে যে আয়াজের বাম চোখটা কৃত্রিম চোখ। নকল হলেও এই চোখকে বিভিন্ন দিকে ঘোরানো যায়, ফলে আসল নকলের পার্থক্য চট করে বোঝা যায় না। চোখ আসল না নকল তা বলে না দিলে কারো পক্ষে চট করে বুঝে ফেলা অসম্ভব। কৃত্রিম চোখ নিজের ইচ্ছা মতো খুলে ফেলা যায়। কৃত্রিম যাদের আসল চোখ পুরোপুরি ওঠানো হয়ে গেছে তারা না খুলেও রাখতে পারে, তবে চাইলে খুলেও নিতে পারবে। আহানের অতিরিক্ত ভালোবাসাময় খাতির যত্নের কারণে আইজের বাম চোখটা পুরোপুরি নষ্ট হয়ে গেছিল। আদরের ছেলের একটা চোখ নষ্ট হয়ে গেছে, ওই চোখ দিয়ে ছেলে আর কখনো পৃথিবীর আলো দেখতে পাবে না। এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছিলেন না আলহাজ খন্দকার। ডাক্তারদের বিভিন্নভাবে প্রেসার দিতে থাকেন, যেভাবেই হোক তার ছেলের চোখ যাতে ঠিক করে দেওয়া হয়।
কিন্তু যে জিনিস অলরেডি পুরোপুরি নষ্ট হয়ে গেছে তা ঠিক করা কি সম্ভব? সম্ভব নয় তো। অপারেশনের মাধ্যমে তুলে নেওয়া হয় আয়াজের নষ্ট হয়ে যাওয়া চোখটি। এরপর সেখানে লাগিয়ে দেওয়া হয় তার জন্য কাস্টমাইজ করা কৃত্রিম চোখ। কি দরকার ছিল ইশতিয়াককে শ্যুট করার? তোমাকে আমি আমার পরিকল্পনা সম্পর্কে জানানোর পরেও কেন এমন করলে তুমি? আয়নার মধ্যে দিয়ে নিজের বাবার দিকে তাকায় আয়াজ। সোফায় বসে আছেন তিনি। আয়াজ বলল, শাস্তি দিয়েছি, আমার ময়না পাখিকে বিয়ে করার শাস্তি। তবে শাস্তিটা খুব কম হয়ে গিয়েছে, তাই না বাবা? কুড়িটা বাহুতে না করে হৃৎপিণ্ডে বরাবর করা উচিত ছিল। কথাগুলো বলেই আলহাজ খন্দকারের সামনে সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বসে রাগান্বিত স্বরে আয়াজ বলে, তুমি যে পরিকল্পনাই করে থাকো না কেন, ওই ইহুতাসানের সাথে আমার ময়না পাখির বিয়ে হতে ঠিক করনি তুমি। আমার ময়না পাখির আমার ছিল শুধু আমার। শেষের কথাটা চিৎকার করে বলে সজোরে হাতের আঘাতে সামনে টি টেবিলে রাখা ফ্লাওয়ার বাসটা ভেঙে গুড়িয়ে দিল আয়াজ। ধরফরিয়ে উঠে দাঁড়ায়। আয়াজের দিকে এগিয়ে এসে তার কাজ চেপে ধরে আলহাজ খন্দকার বলেন, শান্ত হও আয়াজ, শান্ত হও। তোমার ময়না পাখি এখনো তোমারই আছে আর তোমারই থাকবে। শীঘ্রই নিজের কাছে পাবে তুমি তাকে। তারপর আমিত্র তোমার চোখে বন্দি থাকবে তোমার মন পাখি। পুরো মির্জাস ম্যানশনে পিনপতন নীরবতা। বিয়েবাড়ির উচ্ছ্বাসিত পরিবেশ থমথমে পরিবেশের রূপ নিয়েছে। মির্জা পরিবারের 99% মানুষেরই কলিজার টুকরো নয়, কলিজার বিরাট বড় একটা অংশ হচ্ছে ইহতিশান, পরিবারের বড় ছেলে বলে কথা। তার এমন দুরবস্থার কথা শুনে ভেঙে পড়েছে সকলে। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছেন আলিয়া বেগম। সকলে মিলে অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছেন তার কান্না থামানোর, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হচ্ছেন তারা। ছেলেকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে আলিয়া বেগমের মন। কিছুক্ষণ আগেই ইশতিয়াক মির্জাকে ফোন দিয়ে কান্না করতে করতে হসপিটালে নিয়ে গেছে ছেলেকে দেখার ইচ্ছে পোষণ করেছেন তিনি। প্রত্যুত্তরে ইশতিয়াক মির্জা বলেছেন তিনি আরিয়ানকে পাঠাচ্ছেন তার সাথে চলে আসতে। কখন আরিয়ান আসবে, কখন ছেলের কাছে যেতে পারবেন তিনি, তার সইছে না যে আলিয়া বেগমের। ব্যস্ত ভঙ্গিতে বিছানা থেকে উঠে যেতে নিলে বাদ সাধলেন ইরাবতী বেগম। বললেন, কোথায় যাচ্ছ বড় বৌমা? রুমে আম্মা। বোরকাটা পরে তৈরি হয়ে নেই, যাতে আরিয়ান আসার আগে সাথেই বেরোতে পারে। মাথা নেড়ে সম্মতি জানিয়ে রুমের এক কোণে তাকালেন ইরাবতী বেগম, যেখানে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে অহনা। এই মুহূর্তে ইতিশানের মামি খালা ওয়াসানাত রাইসা থেকে শুরু করে মির্জা পরিবারের প্রতিটি মহিলা সদস্য ইরাবতী বেগমের রুমে উপস্থিত। ইরাবতী বেগম একবার পুরো রুমে চোখ বুলিয়ে নিয়ে আবার তাকান অহনার দিকে। অহনার বরণে গতকাল রাতের রাইসার পরিয়ে দেওয়া লাল রঙের সুতি শাড়ি, এলোমেলো চুল, মলিন মুখে দাঁড়িয়ে আছে অহনা। আকস্মিক গম্ভীর কণ্ঠে অহনাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে উঠেন ইরাবতী বেগম। কাল রাতে কি দাদাভাই রুমে এসেছিল? চমকে ইরাবতী বেগমের দিকে তাকালো অহনা। নিজেকে সামলে কাঁপা কাঁপা গলায় বলল, জি না। পুরো রাতেও যখন রুমে আসেনি তখন তাকে খোঁজার চেষ্টা করোনি তুমি? নাকি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছিলে? ইরাবতী বেগমের প্রশ্নের কি উত্তর দিবে ভেবে পেল না সে কি করে ইরাবতী বেগমকে বলবে যে সে তো ইতিশানের জন্য অপেক্ষাই করেনি। সবাই তাকে রুমে রেখে চলে যাওয়ার কিছুক্ষণ পরই ঘুমিয়ে পড়েছিল সে। অহনাকে চুপ থাকতে দেখে রেগে গেলেন ইরাবতী বেগম। ধমকে উঠে তিনি বলেন, এই মেয়ে, চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। বাসর রাতে সারা রাত তোমার স্বামী রুমে আসেনি আর তুমি নাক ডেকে ঘুমিয়েছো? একবার তার খোঁজ নেওয়ার চেষ্টাও কেন করোনি? ইরাবতী বেগমের ধমকে কেঁপে উঠল অহনা সহ রুমের উপস্থিত সকলে। বিয়ের পরদিনই দাদি শাশুড়ির কাছ থেকে সকলের সামনে এভাবে ধমক খেতে হবে তা কখনো কল্পনাও করেনি অহনা। চোখ দুটো ছলছল করে ওঠে তার। অহনার পাশে দাঁড়িয়েছিল ওয়াসানাত। আলতো করে অহনার হাত চেপে ধরল সে। হাত চাপ অনুভব করে ওয়াসানাতের দিকে তাকালো সে। ইশারা করলো দাদুর প্রশ্নের উত্তর দিতে, নয়তো তিনি আরো রেগে যাবেন। চোখ গলে বেরিয়ে আসতে চাওয়া অশ্রুগুলোকে কোনো মতে সামলে কিছু বলতে গিয়েও বলতে পারল না সে। তার কিছু বলার আগে তাকে উদ্দেশ্য করে তাচ্ছিল্য ভরা রাগান্বিত স্বরে আরিয়া বলে ওঠে, ওকে বলে লাভ নেই দাদু, কারণ স্বামীর অনুপস্থিতিতে তার খোঁজ নেওয়ার জন্য তার প্রতি ইন্টারেস্ট, ভালোবাসা থাকতে হয়, যা ও নেই। ওর ইন্টারেস্ট ভালোবাসা দুইটাই তো অন্য কারো প্রতি। আরিয়ার কথায় রুমে উপস্থিত সকলেই কৌতূহল চোখে তাকালো তার দিকে। তাদের সকলের মনে কিছুক্ষণ আগের বলা আরিয়ার কথার অর্থ জানার কৌতূহল। ইরাবতী তখন সন্দিহান চোখে তাকান অহনার দিকে।
বুকের মধ্যে কি যেন একটা কামড়ে ধরলো অহনার। আর কেউ আরিয়ার কথার অর্থ না বুঝলেও সে ঠিক বুঝতে পেরেছে। শুকনো ঢোক গিলে মাথা তুলে একবার পুরো রুমে চোখ বুলায় সে। সকলে আরিয়ার দিকে তাকিয়ে থাকলেও ইরাবতী বেগম তাকিয়ে আছে তার দিকে, তাও আবার সন্ধিহান চোখে। শুকিয়ে আসা গলা আরও শুকিয়ে গেল অহনার। দীর্ঘশ্বাস ফেলে পুনরায় মাথা নত করে ফেলল সে। তাকে এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে থেকে উদ্ধার করলেন আলিয়া বেগম। বোরখা পরে তৈরি হয়ে ইরাবতী বেগমের রুমের দরজার সামনে এসে দাঁড়াতেই আরিয়ার বলা কথাগুলো শুনতে পান তিনি। রুমের ভেতর প্রবেশ করে আরিয়ার মুখোমুখি দাঁড়িয়ে আলিয়া বেগম প্রশ্ন করেন, অহনার ইন্টারেস্ট, ভালোবাসা অন্য কারোর প্রতি বলতে কি বোঝাতে চাও তুমি আরিয়া? আলিয়া বেগমের প্রশ্নের উত্তরে আরিয়া কিছু বলতে নিলে তাকে থামিয়ে দিলেন দ্বিতীয়া বেগম। আরিয়ার পাশে এসে দাঁড়িয়ে তার হাত চেপে ধরে তিনি বলেন, আরে ভাবি, আপনি তো জানেনই যে আরিয়া নিজের ভাইদের কত ভালোবাসে। ভাইদের এমন দুরবস্থার কথা শুনে মাথা বিগড়ে গেছে ওর, আর এর কারণেই যা নয় তাই বলে যাচ্ছে ও। দ্বিতীয়া বেগমের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পুনরায় আরিয়ার দিকে তাকিয়ে আলিয়া বেগম বলেন, যে যাই হোক না কেন, বয়সে তোমার ছোট হলো অহনা তোমার বড় ভাইয়ের স্ত্রী, তোমার বড় ভাবি, তোমার উচিত তাকে সম্মান করা। তার সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। আজকে প্রথমবার ছিল বলে মাফ করে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম যাতে অহনার সাথে তোমাকে বাজে ব্যবহার করতে না দেখি। দাঁতে দাঁত চেপে আলিয়া বেগমের কথাগুলো হজম করে নিল আরিয়া। দীর্ঘশ্বাস ফেললো আলিয়া বেগম। তিনি জানেন এই মেয়েকে বলে কোনো লাভ নেই। এই মেয়ের যা মন চাইবে বরাবরের মতোই সে তাই করবে। তাই তিনিও আর মাথা খাটালেন না এই বিষয়ে। তিনি এগিয়ে গেলেন নিজের পুত্রবধূর দিকে। অহনার সামনে গিয়ে দাঁড়িয়ে তার মাথায় অত্যন্ত স্নেহের সাথে হাত রাখলেন। মাথা তুলে আলিয়া বেগমের দিকে ছলছল চোখে তাকায় অহনা। তার সেই ছলছল চোখের দৃষ্টিতে প্রকাশ পাচ্ছে একরাশ কৃতজ্ঞতা, যা দেখে মৃদু হাসেন আলিয়া বেগম। অহনার মাথায় হাত বুলিয়ে তার এলোমেলো চুলগুলোকে গুছিয়ে দিতে দিতে নরম কণ্ঠে আলিয়া বেগম বলেন, যাও মা, শাড়ি পাল্টিয়ে আসো। আমার আর আম্মার সাথে তুমিও হসপিটালে যাবে, দ্রুত তৈরি হয়ে আসো, যাও। কেবিনে শিফট করা হয়েছে ইতিশানকে। এখনো জ্ঞান ফিরেনি তার। কেবিনের এক সাইডে রাখা সোফায় বসে আছেন ইরাবতী বেগম ও আলেয়া বেগম। শান্ত দৃষ্টিতে নিজের আদরের বড় নাতির দিকে তাকিয়ে স্থির হয়ে বসে আছেন তিনি। নিঃশব্দে কাঁদছে আলেয়া বেগম। কেবিনে প্রবেশ করে আলেয়া বেগমকে এভাবে কাঁদতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন ইশতিয়াক মির্জা। মায়ের সাথে কুশল বিনিময় করে স্ত্রীর সামনে এসে দাঁড়িয়ে বলেন, কান্না বন্ধ করো আলিয়া। আল্লাহর রহমতে আমাদের ছেলে এখন একদম ঠিক আছে। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। কান্নাকাটি বন্ধ করে আল্লাহর শুক্রিয়া আদায় করো। গত রাত্রে আরও মারাত্মক কিছু ঘটে যেতে পারত। অনেক বড় বিপদ থেকে আমাদের ছেলেকে রক্ষা করেছেন মহান আল্লাহ তাআলা। সব ঠিক হয়ে যাবে মা। স্বামীর সান্ত্বনায়ও মনে প্রশান্তি পেলেন না আলিয়া বেগম। তার মায়ের মন তো তখনও প্রশান্তি পাবে যখন তার ছেলের জ্ঞান ফিরবে, যখন তার ছেলে তাকে মা বলে ডেকে উঠবে। আলিয়া বেগমের পাশে দাঁড়িয়ে ছিল অহনা। আলতো করে আলিয়া বেগমের কাঁধে হাত রাখে। আলিয়া বেগম তার দিকে তাকাতেই ক্ষীণ স্বরে সে বলে, অহনার মুখে মা ডাক শুনে আলিয়া বেগমের অশান্ত মনটা যেন একটু প্রশান্তি পেল। এই প্রথম অহনা মা ডাকলো তাকে। তার কাঁধে রাখা অহনার হাতের উপর হাত রেখে মাথা এলিয়ে দিলেন তিনি। অহনাও সযত্নে আগলে নিল তার শাশুড়ি মাকে, তার দ্বিতীয় মাকে। অহনাকে আলিয়া বেগম দেখে রাখতে বলে কেবিন থেকে বেরিয়ে এলেন ইশতিয়াক মির্জা। ইশতিয়াক মির্জা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর কেবিনে আসে আরিয়ান। অহনাকে উদ্দেশ্য করে ইতস্ততভাবে সে বলে, বড় ভাবি, আপনার বাবা ও ভাই এসেছেন? আরিয়ানের কথায় চমকে উঠে তার দিকে তাকিয়ে উদ্বিগ্ন হয়ে অহনা বলে, কোথায় তারা? এই তো কেবিনের বাইরে দাঁড়িয়ে আছেন, আপনি আসুন। আরিয়ানের দিক থেকে চোখ ফিরিয়ে আলিয়া বেগম ও ইরাবতী বেগমের দিকে তাকিয়ে অহনা বলল, আমি একটু বাবা ও ভাইয়ের সাথে দেখা করে আসি। আলিয়া বেগম ও ইরাবতী বেগম অনুমতি দিতে আরিয়ানের সাথে কেবিন থেকে বেরিয়ে গেল অহনা। অহনা কেবিন থেকে বেরিয়ে যাওয়ার কয়েক মিনিট পরে জ্ঞান ফিরে ইতিশানের। এক এক করে সকলে কেবিনের ভেতর গিয়ে দেখা করে আসে ইতিশানের সাথে। আর ইরাবতী বেগম তো আগে থেকে কেবিনের ভেতর রয়েছে। বাকি থাকে শুধু আহান, অহনা, সাফওয়ান ও আরিয়ান। দেখা করার পর্ব শুরু হওয়ার শুরুতেই অহনাকে বলা হয় দেখা করতে যেতে, কিন্তু সে বিনয়ী স্বরে বলে, আপনারা বড়রা আগে দেখা করে আসুন, আমি পরে দেখা করে নিব। রাগে ক্ষোভে রুমের জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে মারছে ও চিৎকার করছে আরিয়া। রুমের দরজা খোলাই ছিল তার।
চটজলদি মেয়ের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলেন দ্বিতীয় বেগম। দ্বিতীয় বেগমকে দেখতেই তার দিকে এক প্রকার তেড়ে এসে আরিয়া বলে, তুমি আমাকে কেন আটকেছিলে আম্মু? ওয়াই? ইতিশান ভাইয়ার এই কন্ডিশন একমাত্র ওই মেয়ের জন্য হয়েছে। শি ইজ দ্য রিয়েল কালপ্রেট। চুপ, একদম চুপ। আরিয়াকে ধমকে উঠলেন দ্বিতীয় বেগম, কিন্তু সে ধমকে শান্ত হলো না আরিয়া, উল্টো আরো ক্ষিপ্ত হয়ে উঠল সে। দাঁতে দাঁত পিষে বলে, ওই মেয়েকে আমি খুন করে ফেলবো আম্মু। তারপর আকস্মিক কেঁদে উঠে আরিয়া। হাত পা ছড়িয়ে মেঝেতে বসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, সাফন ভাই ওই মেয়েকে ভালোবাসে আম্মু। আমি যে তা কিছুতেই মেনে নিতে পারছিলাম না আম্মু, কিছুতেই না। গতরাতে ইতিশান ভাই ও সাফন ভাইয়ের বলা সব কথা শুনে নিয়েছিলাম আমি। সাফন ভাই যে ওই মেয়েকে ভালোবাসতে পারে না, আমি ভালোবাসি তাকে, সেও শুধু আমাকেই ভালোবাসবে, ওই মেয়েকে না। না আরিয়া চিৎকারে মাথা ধরে গেল দ্বিতীয় বেগমের। মন চাইলেও খিচে এক থাপ্পড় মারতে আরিয়াকে, কিন্তু তা তিনি করলেন না, কারণ এমন করলে তার সব পরিকল্পনা জলে ভেসে যাবে, যা তিনি কিছুতেই হতে দিবেন না। নিজের পরিকল্পনা সফল করার জন্য তাকে যদি নিজের চরম শত্রু ছেলের প্রতি নিজের একমাত্র মেয়ের উন্মাদের মতো ভালোবাসা সহ্য করতে হয়, তাও করবেন তিনি। তবু কিছুতেই পিছু পা হবেন না। সাফনকে ধ্বংস করে দেওয়া, তাকে সকলের চোখে খারাপ বানানোর উপযুক্ত হাতিয়ার এখন তার কাছে আছে। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করবেন না তিনি। মায়ের প্রতিশোধ এবার ছেলের থেকেই নিবেন তিনি। হাই পাওয়ারের মেডিসিনের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন ইতিশান। তার ঘুম ভাঙে রাত 3টার দিকে। চোখ মেলে তাকাতেই মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানটায় সর্বপ্রথম নজর পড়ে তার। পানির তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে আছে ইতিশানের। তৃষ্ণার তাড়নায় ঘুম থেকে জেগে উঠেছে সে। তার বেডের ডান সাইডে রাখা ছোট্ট টেবিলটাতে পানির বোতল রাখা। পানি পান করার উদ্দেশ্যে উঠে বসতে চাইল, কিন্তু তার বাম হাত আঘাতপ্রাপ্ত আর ডান হাতে সেলাইন লাগানো থাকায় একা একা উঠে বসতে পারলো না সে। তার কারো সাহায্য প্রয়োজন। মেজাজ বিগড়ে গেল ইতিশানের। এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে তার, যা এর আগে কখনো মনে হয়নি। আকস্মিক কিছু মনে আসতে আস্তে করে ঘাড় ঘুরিয়ে নিজের বাম পাশে তাকায়। প্রথমে চমকে উঠলেও পর মুহূর্তে নিজেকে সামলে নিল সে। বেডের বাম পাশে রাখা সোফাটাতে হাত পা গুটিয়ে শুয়ে ঘুমোচ্ছে অহনা। তার পরনে কমলা রঙের কাঞ্চিবরণ শাড়ি, সাথে উলের চাদর। উলের চাদরটা গায়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমোচ্ছে অহনা। তাকে দেখে সদ্য জন্মানো নিষ্পাপ এক শিশুর মতো লাগছে। তার স্নিগ্ধতায়, পবিত্রতায় নিজের অজান্তে মুগ্ধ হলো ইতিশান। কিন্তু গত রাতের কথা মনে আসতেই চল শক্ত হয়ে এলো ইতিশানের। রাগে কপালের রগ ফুলে ওঠে। তার মনে হতে লাগলো তার তৃষ্ণা বেড়ে গেছে আরো কয়েক হাজার গুণ। এখন এই মুহূর্তে পানি পান না করলে মরণ ঘটবে তার। শুকনো ঢোক গিলে নিজের গলাটা ভেজানোর চেষ্টা করে ব্যর্থ হলো। অবশেষে বাধ্য হয়ে অহনাকে ডাকতে নিয়েও থেমে গেল ইতিশান। ভাবতে লাগলো কি বলে সম্বোধন করা উচিত তার অহনাকে। 1 মিনিট ভাবার পর সিদ্ধান্ত নিল, যেহেতু অহনা বয়সে তার চেয়ে ছোট নয় শুধু অনেক ছোট, তাই তুমি বলেই সম্বোধন করা। তপ্ত শ্বাস ফেলে গম্ভীর স্বরে অহনাকে ডাকতে লাগলো সে। মধ্যরাতে এমন গম্ভীর পুরুষালী স্বরের ডাকে ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসে পড়ে অহনা। ঘুমের কারণে চোখ মেলে তাকাতে পারছে না সে। চোখ মুখ কুচকে ঘুম জোড়ানোর কণ্ঠে সে বলে, কে? ইতিশান মির্জা। গম্ভীর পুরুষালী কণ্ঠস্বরের অধিকারী ব্যক্তিটির শীতল স্বরে দেওয়া উত্তরটাতে ঘুম পুরোপুরি ছুটে গেল অহনার। তড়িৎ চোখ মেলে তাকায় সে। বেডে নির্লিপ্তভাবে শুয়ে থেকে তার দিকেই তাকিয়েছিল ইতিশান। সে তাকাতেই চোখাচোখি হলো দুজনে। চোখ বড় বড় করে ফেললো অহনা। হঠাৎ করে ইতিশানের ডাকে ঘুম ভেঙে যাওয়ায় কিছুই বুঝতে পারছে না সে। সে কেবল চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো ইতিশানের দিকে। তাকে এমন চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে ভরকে গেল ইতিশান। বলল, এই তুমি এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? ইতিশানের কথায় ধ্যান ফিরে অহনার। চমকে উঠে চোখ ফিরিয়ে নেয় সে। বসা থেকে উঠে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, জি আসলে অহনাকে পুরো কথা শেষ করতে দিল না ইতিশান। সে বলল, আমাকে উঠে বসতে সাহায্য করার জন্য কাউকে ডেকে নিয়ে আসো। কেন? অহনার এহেন অবুঝের মতো করা প্রশ্নে তার দিকে ভ্রুকুচকে তাকায় ইতিশান। তাকে এমনভাবে তাকাতে খেয়ে থতমত খেয়ে গেল অহনা। আমতা আমতা করে বলল, আচ্ছা ডাকছি। অহনা যেই না কেবিন থেকে বেরোতে নিবে, অমনি কেবিনের মধ্যে হন্তদন্ত হয়ে প্রবেশ করে সাফওয়ান। সাফওয়ান কিভাবে কেবিনে প্রবেশ করতে দেখে যতটা না অবাক হলো অহনা ও ইতিশান, তার থেকে বেশি অবাক হলো সাফওয়ানের অবস্থা দেখে। সাফওয়ানের গলার ক্ষতস্থানে করা ব্যান্ডেজ রক্তে ভিজে লাল হয়ে গেছে। সাফওয়ান সেখানে চেপে ধরে রাখায় তার হাতও রক্তে রঞ্জিত হয়েছে। পরনের ক্রিম রঙের টি শার্টটা রক্তে মাখামাখি।
এখনো ক্ষতস্থান থেকে রক্তপাত হচ্ছে তার। ভাইয়ের এমন ভয়াবহ অবস্থা দেখে তড়িৎ উঠে বসতেই বাম হাতের সেলাইতে টান পড়ে ইতিশানের। ক্যানোলাতে টান লাগতে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করে। চোখ মুখ খিচিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে ইতিশান। ইতিশানের আর্তনাদ শুনতে পেয়ে সাফওয়ানের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে তার দিকে তাকায় অহনা। এমনিতে রক্তে ফুবিয়ে আছে তার। চোখের সামনে দুজনের এমন রক্তাক্ত অবস্থা দেখে মাথা ঘুরে ওঠে অহনার। তীব্র শীতের মধ্যেও শরীর বেয়ে ঘাম ঝরতে শুরু করলো তার। দুনিয়া অন্ধকার হয়ে আসতে শুরু করলো। ঠিক তখনই চিৎকার করে সাফওয়ান বলে ওঠে, চোখ বন্ধ করে রাখো অহনা, খবরদার চোখ মেরে তাকাবে না। অহনা নিজেও জানে না যে আর অল্প কিছুক্ষণেও যদি চোখ মেলে তাকিয়ে থাকে তবে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলবে সে। তাই সাফওয়ানের কথা মতো চোখ খিচে বন্ধ করে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল সে। সারা শরীর থরথর করে কাঁপছে তার। হতভম্ব হয়ে সাফওয়ানকে উদ্দেশ্য করে ইতিশান প্রশ্ন করে, তোর এই অবস্থা কেন? কি হয়েছে? এত হইহুল্লোর কিসের হসপিটালে? ঠাস করে কেবিনের দরজা বন্ধ করে দিয়ে তাতে হেলান দিয়ে হাঁপাতে লাগলো সাফওয়ান। বাইরে থেকে মানুষজনের দৌড়াদৌড়ি আর চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসছে। সাফওয়ানে ইতিশানের প্রশ্নের কোনো উত্তর না দেওয়ায় অধৈর্য হয়ে উঠল সে। চিন্তায় মাথা ফেটে যাওয়ার দশা হলো তার। সে বলল, সাফওয়ান, কিছু তো বল, চুপ করে থাকিস না। আমাদের বডিগার্ডের ওপর অ্যাটাক করা হয়েছে ভাই। সৈয়দ সহ আরও 2 জন আহত হয়েছে, তবে সৈয়দের অবস্থা বেশি খারাপ, ওর পায়ে গুলি লেগেছে। মির্জাস ম্যানশনের লিভিং রুমে চিন্তিত মুখে বসে আছেন দুই বন্ধু, ইশতিয়াক মির্জা ও আখতাব চৌধুরী। হসপিটালে এত কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও কি করে শত্রুপক্ষ আক্রমণ করতে সক্ষম হলো তা বুঝে উঠতে পারছেন না তারা। এই ঘটনার পর ইহতিশানকে হসপিটালে রাখা সুরক্ষিত বলে মনে করছেন না তারা, ইশতিয়াক মির্জা ও পরিবারের অন্যান্য সদস্যরা। তাই ইহতিশানকে বাসায় নিয়ে আসা হয়েছে। মধ্যরাতে হসপিটালে মেয়ের জামাইয়ের বডিগার্ডদের উপর অ্যাটাক করা হয়েছে। এই দুঃসংবাদ শোনা মাত্রই ছেলে আহানকে নিয়ে মির্জাস ম্যানশনে ছুটে এসেছেন আখতাব চৌধুরী। ইশতিয়াক মির্জা ও আখতাব চৌধুরী দুজনের কারো মুখে কোনো কথা নেই। দুজনে কোনো এক গভীর ভাবনায় মগ্ন। আকস্মিক নীরবতা ভেঙে ইশতিয়াক মির্জা বলে ওঠে, নিঃসন্দেহে টিচারের উপরে গুলি চালানোর থেকে শুরু করে মধ্যরাতে হসপিটালে অ্যাটাক করানো এসব আলহাজ খন্দকারের ছেলের কাজ। ইশতিয়াক মির্জার কথায় দীর্ঘশ্বাস ফেলে আখতাব চৌধুরী বলেন, তোর কি মনে হয় আমরা অহনা ও ইহতিশার বিয়ের দিয়ে ভুল করেছি? চমকে আখতাব চৌধুরীর দিকে তাকানে ইশতিয়াক মির্জা ভ্রুকুচকে গেল তার। তিনি বলেন, হঠাৎ করে এই কথা বলছিস কেন তুই? কারণ আমার মনে হচ্ছে তাদের বিয়ে দেওয়ার কারণে তাদের জীবন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভুল মনে হয় তোর। ওদের বিয়ে দিয়ে আমরা কোনো ভুল করিনি। ইশতিয়াক মির্জার কথায় সন্তুষ্ট হতে পারলেন না আখতাব চৌধুরী। তিনি বলেন, তুই আমার কথা মন দিয়ে শোন ইশতিয়াক, তোকে কি এ কথাটা ভাবাচ্ছে না যে কী করে কোনো প্রকার ঝামেলা ছাড়া আলহাজ খন্দকার অহনা ইফতে ইহতিশানের বিয়ে হতে দিল? আহান এর ছেলেকে যেভাবে মেরেছে তারপরও কি করে ও শান্তিপূর্ণভাবে অহনা ও ইহতিশানের বিয়ে হয়ে যেতে দিল? ওর ছেলে আয়াজ হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছে অহনা ও ইহতিশানের বিয়ের দিন। নিঃসন্দেহে ইহতিশানের উপর গুলি চালানো, হসপিটালে অ্যাটাক করানো এইসব আয়োজনের কাজ। কিন্তু আয়াজ অহনা পছন্দ করে। আহান আয়াজকে বিষত্বভাবে মারার কারণ প্রায় 1 মাস আয়াজ হসপিটালে অ্যাডমিট ছিল। এসব জানা সত্ত্বেও আলহাজ খন্দকার চুপ করে পায়ের উপর পা তুলে বসে আসে। এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করেছে আলহাজ খন্দকার। আমি 99% শিওর যে ও নিজের পরবর্তী চাল হিসেবে ওই মেয়েকেই ব্যবহার করবে। পারবে না, কারণ ওই মেয়েকে ব্যবহার করতে হলে আগে ওই মেয়ে পর্যন্ত পৌঁছাতে হবে, যা আমি কিছুতেই সম্ভব হতে দিব না। ওই মেয়ে আমার কাছে বন্দি। আমি আলাস খন্দকার কিংবা ওর ছেলে আয়াস কাউকে ওই মেয়ের কাছে ঘেঁচতে দেব না। তপ্ত শ্বাস ফেললেন আখতাব চৌধুরী। কিছুক্ষণ নীরবতা পালন করে বন্ধুকে প্রশ্ন করেন, ওই মেয়েকে নিয়ে তোর পরবর্তী পরিকল্পনা কী? আর যাই হোক, আমরা নিজেদের সন্তানদের সুখের জন্য ওই মেয়ের জীবনটা তো আর শেষ করে দিতে পারি না। বন্ধুর কথায় মাথা নাড়িয়ে সহমত পোষণ করলেন মির্জা। কিঞ্চিত ভাবুক হয়ে বললেন, ডেলিভারি হতে আর মনে হয় 1 মাস বাকি। সব প্রিপারেশন নিয়ে রেখেছি আমি। ডেলিভারিটা হয়ে গেলে ওই মেয়েকে ওর দাদিসহ
জাপান পাঠিয়ে দেব। বলেই থামলেন ইশতিয়াক মির্জা। আফতাব চৌধুরী প্রশ্ন করেন, আচ্ছা, বর্তমানে কোথায় রেখেছিস ওই মেয়েকে তুই? প্রথমে ওই মেয়েকে যে জায়গায় রেখেছিলাম ওখান থেকে সরিয়ে পুরান ঢাকায় একটা বাসা ভাড়া করে রেখেছি। আর এর কারণ হচ্ছে তোর একমাত্র মেয়ের জামাই। হলুদের রাতে তো শহীদের সাহায্যে ওই মেয়ের ঠিকানা বের করে ফেলেছিল সে। ভাগ্যিস ফয়সাল আমাকে সঠিক সময়ে ফোন করে সব জানিয়েছিল। চমকে ওঠে আফতাব চৌধুরী। তারপর? তারপর আবার কি, আমি আলিয়াকে বললাম যেভাবে হোক ঈশানকে আটকাতে। ও যেন মির্জা ম্যানশনের এক পাও বাইরে না রাখতে পারে। দরকার পড়লে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতে। আর তোর ভাবি ঠিক তাই করেছে। এতক্ষণ যাবৎ সোজা হয়ে বসেছিলেন আফতাব চৌধুরী। এবার সোফায় শরীর এলিয়ে দিয়ে বসেন তিনি। ক্ষীণ স্বরে বলেন, কি নাটকটাই না করতে হচ্ছে আমাদের। আমি কখনো ভাবিনি আমার এত আদরের মেয়েকে জোর করে বিয়েতে রাজি করাতে হবে, তাও আবার ব্রেন স্টকের মিথ্যা নাটক করে। আমাদের ছেলে মেয়ে এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করাতে হবে আমাদের। এই কথাটা কি আমরা কোনোভাবে ভেবেছিলাম ইশতিয়াক? ধীর পায়ে রান্নাঘরে এসে আলেয়া বেগমের পাশে দাঁড়ায় অহনা। ইহতিশানের জন্য স্যুপ বানাতে ব্যস্ত ছিলেন আলেয়া বেগম। পাশে এসে কেউ দাঁড়িয়েছে বুঝতে পেরে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে অহনাকে দেখতে পেয়ে মুচকি হাসেন তিনি। প্রশ্ন করেন, কি ব্যাপার মা, কিছু প্রয়োজন? মাথা নেড়ে না বোঝালো অহনা। আলেয়া বেগম জিজ্ঞেস করলেন, তবে আপনাকে সাহায্য করতে এসেছি। আমাকে বলুন কি করতে হবে, আমি করে দিচ্ছি। মাথা নিচু করে মিহিসরে বলা। অহনার কথাগুলো শুনে পুনরায় মুচকি এসে আলেয়া বেগম বলেন, আমাকে সাহায্য করতে এসেছো তা তো বেশ ভালো কথা, কিন্তু তুমি কি রান্না করতে পারো মা? ঘাবড়ে গেল অহনা। সে তো কখনো পানি পর্যন্ত গরম করেনি, সেখানে রান্না করা তো দূরের কথা। অহনার এমন ঘাবড়ে যাওয়া মুখ দেখে চুলা বন্ধ করে তার দিকে ঘুরে দাঁড়ান আলেয়া বেগম। অহনার মাথায় হাত বুলিয়ে বলেন, ভয় পেয়ে গেলে নাকি? ভয় পাওয়ার কিছু নেই, রান্না করতে পারো না তো কি হয়েছে, আমি আছি না, আমি সব শিখিয়ে দেব তোমাকে। আলেয়া বেগমের কথায় ভয় কেটে গেল অহনার। স্যুপ বাটিতে ঢালতে ঢালতে আলেয়া বেগম পুনরায় বলেন, শেষের কথাটা একটা ট্রেতে স্যুপের বাটি, অরেঞ্জ জুস ও কেটে রাখা ফলগুলো রাখতে রাখতে বললেন আলেয়া বেগম। সবকিছু রাখা শেষে ট্রেটা অহনার হাতে তুলে দিতে দিতে তিনি বলেন, এগুলো নিয়ে রুমে যাও, জিশানকে বলবে যে আমি বলেছি সুন্দর মতো অরেঞ্জ জুসটি শেষ করতে। ও একদমই অরেঞ্জ জুস কিংবা অরেঞ্জ খেতে চায় না, ওর সবচেয়ে অপছন্দীয় ফল হচ্ছে এটা। কি আলেয়া বেগমের শেষের কথাটা শুনে ভ্রু কুঁচকে গেল অহনার। অরেঞ্জ ইহতিশানের সবচেয়ে অপছন্দনীয় ফল, অথচ তার সবচেয়ে প্রিয় ফল হচ্ছে অরেঞ্জ। ট্রে হাতে নিয়ে অহনাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আলেয়া বেগম প্রশ্ন করেন, হলো, যাচ্ছ না যে মা, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। তড়িৎ মাথা তুলে জবাব দিল অহনা। আলেয়া বেগম বলেন, তোমার কি মন খারাপ? বলে একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে পুনরায় তিনি বলেন, মন খারাপ হওয়ার কথা। সব ঠিক থাকলে আজ জিশান আর তোমার রিসেপশন হতো, তুমি তোমার বাবার বাড়ি যেতে, কিন্তু দেখো কি থেকে কি হয়ে গেল। যাক সে কথা, তুমি মন খারাপ করো না মা। জিশান পুরোপুরি সুস্থ হয়ে উঠলে যতটা ধুমধাম করে তোমাদের রিসেপশন হওয়ার কথা ছিল তার চেয়েও আরও ধুমধাম করে করব। আর তোমার মন যাতে বেশি খারাপ না হয়, বাড়ির কথা যাতে বেশি মনে না পড়ে, তাই কিন্তু জোর করতে তোমার ভাই অহনাকে চলে যাওয়া থেকে আটকিয়েছিল। যদিও তোমার বাবাকেও বলেছিলাম থেকে যেতে, কিন্তু তিনি থাকলেন না। তবে বলে গিয়েছেন শীঘ্রই আবার আসবেন তোমার মাকে নিয়ে। নিজের প্রতি আলেয়া বেগমকে এমন যত্নশীল দেখে খুশিতে চোখ চিকচিক করে ওঠে অহনার। আলেয়া বেগমের সান্নিধ্যে থাকলে তার মনেই হয় না যে সে তার মায়ের কাছ থেকে দূরে আছে। আর মনে হবেই বা কেন, আলেয়া বেগম তো একদম নিজের মেয়ের মতো করে ভালোবাসেন তাকে। আলেয়া বেগম নিজের ভালোবাসা মমতা দিয়ে বিয়ের 3য় দিনের মধ্যেই অহনার নিজের একদম পুত্রবধূর দ্বিতীয় মা হয়ে উঠতে সক্ষম হয়েছে। গুটি গুটি পায়ে ট্রে হাতে প্রবেশ করে অহনা। রুমে ইহতিশানকে দেখতে না পেয়ে অবাক হলো সে। সোফার টেবিলের উপর হাতের ট্রেটা রেখে সারা রুমে ইহতিশানকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে ওয়াশরুমের দরজার সামনে এসে দাঁড়ায়। এক হাতে দরজা ধাক্কা দিতে উদ্যত হলো সে। আর ঠিক তখনই আকস্মিক ওয়াশরুমের দরজা খুলল ইহতিশান। তাল সামলাতে না পেরে ইহতিশানের বুকের উপর হুমড়ি খেয়ে পড়ে অহনা।
হঠাৎ করে অহনা এসে এভাবে বুকের উপর পড়ে। ওয়াশরুমের ভেজা মেঝেতে পা পিছলে পড়তে পড়তেও পড়ল না ইতিশান। তরিক দেয়ালে এক হাত ঠেকিয়ে নিজেকে সামলে নিল সে, এবং অন্য হাতে অহনার কোমর জড়িয়ে ধরল। না, সে ইচ্ছে করে জড়িয়ে ধরেনি, তার হাত একা একাই চলে গেছে অহনার কোমরে। শক্তপোক্ত বলিষ্ঠ বুকের সাথে ধাক্কা খেয়ে মাথা ভনভন করে ওঠে অহনার। তার উপর আবার এত শীতের মধ্যে নিজের উষ্ণ কোমরে ইতিশানের জলে ভেজা শীতল হাতের স্পর্শে চিৎকার করে ওঠে। অহনার এমন বিভৎস চিৎকার শুনে কানের পোকা মরে গেল ইতিশান। ছিটকে তার থেকে দূরে সরে এলো সে। ওয়াশরুম থেকে বেরিয়ে অহনার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বলল, এই চিৎকার করছো কেন তুমি? কোনো প্রতিউত্তর করলো না অহনা। সে চুপচাপ ইতিশানের কোমরের জায়গাটায় ধরেছিল, সে জায়গায় হাত দিয়ে চেপে রেখে দাঁড়িয়ে আছে। অহনাকে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে চোখ মুখ কুঁচকে ইতিশান বলে, আশ্চর্য মেয়ে মানুষ তো, চিৎকার করার কথা আমার, অথচ সে চিৎকার করে বসে আছে। এই মেয়ে, সমস্যা কি তোমার? বলেই বাম হাতের ব্যান্ডেজের উপর মৃদুভাবে একবার হাত বুলায় সে। চিনচিনে ব্যথা করছে সেখানটায়। আপনার বুক আর হাত এত শক্ত কেন? ভেবাচাকা খেয়ে গেল ইতিশান। চোখ বড় বড় করে বিস্মিত কণ্ঠে প্রায় চিৎকার করে প্রশ্ন করে। হোয়াট? ধ্যান ফিরল অহনার। কিছুক্ষণ আগে নির্লজ্জের মতো কি সব প্রশ্ন করে বসেছে সে। ইতিশানকে খেয়াল হতেই লজ্জায় মুখ রক্তিম বর্ণ ধারণ করলো। চোখ তুলে দ্বিতীয়বার আর ইতিশানের দিকে তাকানোর দুঃসাহস দেখালো না সে। কি জানো এখন কিনা কি বলে ইতিশান তাকে। ভয়ে এক প্রকার প্রায় দৌড়েই রুম থেকে বের হয়ে গেল সে। আমাদের মধ্যকার দূরত্ব ডিসেম্বরের 31 তারিখ ও জানুয়ারির 1 তারিখের ন্যায়। তোমার খুব কাছাকাছি থেকেও কাছে নেই, এক ছাদের নিচে থেকেও লক্ষ কোটি ক্রোশ দূরে আমরা। মনে মনে কথাগুলো ভেবে তপ্ত শ্বাস ফেললো সাফওয়ান। দুই ঠোঁট উঁচু করে বড় বড় শ্বাস ফেলতে মুখ থেকে ধোঁয়া বেরিয়ে এলো তার। কনকনে শীতের রাতে ছাদের রেলিং এর উপর দুহাত ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে ফুলতা টি শার্টের উপরে লেদারের জ্যাকেট। তবুও প্রচন্ড শীতের কারণে থেকে থেকে কেঁপে উঠছে তার দেহ। নাকের ডগা রক্তিম বর্ণ ধারণ করেছে, সেদিকে যদিও তার খেয়াল নেই। অনিচ্ছা সত্ত্বেও বারংবার তার মান সপটে ভেসে উঠছে কিছুক্ষণ আগে দেখা দৌড়ে অহনার ইতিশানের রুম থেকে বেরিয়ে আসার দৃশ্য। শুষ্ক ঠোঁটগুলো জিব্বা দিয়ে ভিজিয়ে নেয় সাফওয়ান। তার হৃদয় নিয়ন্ত্রণ হারা হয়ে যাচ্ছে, যা একদম অনুচিত। শত চেষ্টা করেও কিছুতে অহনার প্রতি নিজের হৃদয়ে থাকা অনুভূতিকে সামলাতে পারছে না সে। রেলিং থেকে হাত সরিয়ে নিজের মুখ চেপে ধরে সাফওয়ান। মাথার উপরে তুলে আকাশের দিকে তাকায় সে। আজ আকাশে চন্দ্রের দেখা নেই। চন্দ্রবিহীন আকাশকে দেখতে কেমন যেন শূন্য শূন্য লাগছে, ঠিক যেমন অহনাবিহীন সাফওয়ানকে শূন্য শূন্য লাগে। চোখ বন্ধ করে মাথা ঝুঁকিয়ে ফেললো সাফওয়ান। বিড়বিড় করে বলল, যে নারী আমার নয়, তার প্রতি আমার সকল অনুভূতির সমাপ্তি ঘটুক। আকস্মিক কেউ কাঁধে হাত রাখায় চমকে পেছন ফিরে তাকায় সাফওয়ান। কালো রঙের সালোয়ার কামিজ পরিহিতা, গায়ে সাদা রঙের শাল জড়ানো ওয়াসানাতকে ভ্রু কিঞ্চিত কুঁচকে গেল তার। এ সময় এখানে কেন এসেছে সে প্রশ্ন করতে উদ্যত হয়েও ওয়াসানাতের পেছনে দাঁড়িয়ে থাকা আহানকে দেখে থেমে গেল সে। একবার আহানের দিকে তাকিয়ে পুনরায় সাফওয়ানের দিকে তাকিয়ে ওয়াসানাত বলে, উনি তোমাকে খুঁজছিলেন, আর তুমি ছাদে আসার সময় আমি দেখছিলাম তোমাকে, তাই ওনাকে নিয়ে এলাম। আহানের দিকে তাকিয়ে মাথা দুলায় সাফওয়ান। ওয়াসানাত ফের বলে, আমি বরং এক্ষুনি যাই। বলে চলে যেতে উদ্যত হলো সে। তাকে উদ্দেশ্য করে আহান বলল, ধন্যবাদ আমার সবচেয়ে সুন্দরী বিয়াই। ভীষণ লজ্জা পেল ওয়াসানাত। মুচকি এসে ছাদ থেকে চলে গেল সে। ভ্রু কুচকে আহানের দিকে তাকায় সাফওয়ান। তাকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচি ইশারায় আহান জিজ্ঞেস করে, কি সমস্যা? তোমার সাহস তো কম না, আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়ির মেয়ের সাথে ফ্লার্ট করো। আশ্চর্য, আমি আবার কখন কিভাবে কার সাথে ফ্ল্যাট করলাম? দুহাত তার আড়াআড়ি ভাবে বুকের উপর ভাঁজ করে সাফওয়ান। বলে, এই তো কিছুক্ষণ আগেই তো করলে ওয়াসেনাতের সাথে। আস্তাক ফিরুল্লাহ, এই ভুলেও কোনো নারীর কেলেঙ্কারিতে জড়াবে না আমাকে। ভালো করে শুনে রাখো, আমি এক নারীতে আসক্ত। কথাগুলো বলতে বলতে সাফওয়ানের পাশে এসে দাঁড়ালো আহান। সাফওয়ান বলল, আমাকে খুঁজছিলে কেন? এমনি। কিছুক্ষণ নীরবতা চলল তাদের মাঝে। আকস্মিক নীরবতা ভেঙে বিস্ময়কর এক প্রশ্ন করে বসে সাফওয়ান। তো বিয়ে কবে করছো? অবাক হলো আহান। বলল, মানে? কিছুক্ষণ আগেই তো বললে তুমি এক নারীতে আসক্ত, তবে সে এক নারীকে বিয়ে করে নিজের বউ বানাবে কখন? শীঘ্রই করব, ভেবেছি আর দেরি করব না। বাবার অহনা অলরেডি জানে ওর কথা, মাকেও বলা বাকি শুধু।
দেরি করা উচিত নয়। বলে একটু থেমে পুনরায় এসে বলে, আমরা যাদের ভালোবাসি আমাদের উচিত তাদের ভালোবাসা মাত্র বিয়ে করে নেওয়া, যাতে তারা হারিয়ে না যায়। বিছানায় হেলান দিয়ে বসে আছে ইহতিশান। তার দৃষ্টি সামনের দিকে স্থির। রুমের দরজা খোলার শব্দে সেদিকে তাকায় সে। অহনা এসেছে। ইহতিশানের দিকে একবার তাকিয়ে চুপিসারে রুমের দরজা বন্ধ করে সেখানে দাঁড়িয়ে রয় সে। কোথায় ঘুমাবে ভাবছে অহনা। মাঝে মাঝে ঘুমের ঘোরে হাত পা ছোড়ার অভ্যাস আছে তার। এমন অবস্থায় কিছুতে এই সর্বদা মুখ চোখ শক্ত করে রাখা লোকের সাথে এক বিছানায় হবে না সে। দেখা যাবে ঘুমের ঘোরে ভুলবশত এই লোকের উপর হাত পা তুলে দিবে। তারপর এই লোক তাকে পচা মেয়ে ভাববে। না না, ভুলে এ ভুল করা যাবে না। সে ঘুমাবে না বিছানায়। অহনা যখন মনে মনে তার আকাশ কুসুম ভাবনায় মগ্ন, তখন ইহতিশান মগ্ন তাকে জহুরি চোখে পর্যবেক্ষণ করতে। এই মেয়ে, ওখানে থম মেরে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। ভ্রু কুচকে ফেলে অহনা। ইহতিশান তাকে কেন ডাকছে সে প্রশ্ন মাথায় না এসে অন্য এক প্রশ্ন মাথায় হানা দিল তার। কিচ্ছু না ভেবে চটজলদি প্রশ্নটা করেই বসে। আমার সুন্দর একটি নাম আছে, নিশ্চয়ই আপনি তা জানেন। তবে আমার নাম ধরে না ডেকে এই মেয়ে বলে কেন ডাকেন? চোখ ছোট ছোট করে অহনার দিকে তাকালো ইহতিশান। বলল, আমার বাবা তো বলেছিল তুমি অনেক শান্তশিষ্ট মেয়ে, কিন্তু আমি তো দেখছি তুমি শুধু পটর পটর করো। আশ্চর্য হয়ে গেল অহনা। চল ঝুলে গেল তার। মনে মনে ভাবলো। পর মুহূর্তে অহনার খেয়ালে এলো সে ইহতিশানের সাথে কম কথা বললেও যখনই কথা বলেছে তখনই মুখ ফসকে কোনো না কোনো অদ্ভুত কথা বলেছে। তার মুখটা এত পাতলা না, তবে কেন ইহতিশানের সামনে এলেই তার মুখ ফসকে উল্টাপাল্টা কথা বেরিয়ে আসে। কোথায় হারিয়ে গেলে? চোখ তুলে ইহতিশানের দিকে তাকালো অহনা। মাথা নেড়িয়ে বুঝালো, কোথাও না। তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে আমার। আগেই বলে নিচ্ছি, মিথ্যা বলা আমি পছন্দ করি না, তাই ভুলেও মিথ্যা বলার চেষ্টা করবে না। বুঝতে পেরেছো? গুরুগম্ভীর স্বরে বলা ইহতিশানের কথাগুলো বোধগম্য হলো না অহনার। কেমন যেন ভয় ভয় করতে লাগলো তার। সে কেবল মাথা নাড়িয়ে বুঝালো যে সে মিথ্যে বলবে না, কিন্তু তা পছন্দ হলো না ইহতিশানের। গলার স্বর একটু উঁচু করেই বলল, মুখ নেই তোমার? মুখে বলো। কেঁপে উঠল অহনা। যা ইহতিশানের জন্য সামান্য উঁচু স্বরে কথা বলা, তা অহনার জন্য ভয়ঙ্কর ধমক। ভয় গলা শুকিয়ে এলো তার। আফসোস করলো কেন রুমের দরজা বন্ধ করে দিল সে। বন্ধ না করলে তো কেউ আসতে পারতো তাকে বাঁচাতে, কিন্তু এখন তো তাও সম্ভব নয়। অহনাকে চুপ থাকতে দেখে মেজাজ বিগড়ে যেতে শুরু করে ইহতিশানের। তবুও নিজেকে যথাসম্ভব শান্ত রেখে অহনাকে প্রশ্ন করে, কথা বলছো না কেন? এবার মুখ খুলে অহনা ক্ষীণ স্বরে বলে, মিথ্যা বলবো না। দীর্ঘশ্বাস ফেলল ইহতিশান। গম্ভীর মুখখানাকে আরো গম্ভীর করে নিয়ে সে বলে, আমাকে বিয়ে করার পেছনে তোমার উদ্দেশ্য কি? চমকে ইহতিশানের দিকে তাকালো অহনা। কিছু বুঝে উঠতে পারছে না সে। অহনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে চোয়াল শক্ত করে ফের ইহতিশান বলে, আমার ভাইয়ের সাথে মিথ্যা ভালোবাসার নাটক করে পরিশেষে আমাকে বিয়ে করার পেছনে তোমার উদ্দেশ্য কি মিস অহনা? নিজের স্ত্রীকে মিসেস না ডেকে ভুলে মিস ডেকে ফেলেছেন আপনি। আপনার মতো এমপির থেকে এমন ভুল আশা করিনি আমি। চোখের চাহনি ধীর হয়ে এলো ইহতিশানের। অহনার চোখের দিকে তাকালো সে। রক্তিম বর্ণ ধারণ করে আছে অহনার জলে ভর্তি আখিদয়। নিশ্চয়ই তার বলা কথায় কষ্ট পেয়েছে মেয়েটা, কিন্তু প্রকাশ করছে না। বাজখায় গলায় সে বলে, ভুল করে নয়, ইচ্ছে করেই বলেছি, কারণ অনিশ্চিত এক বন্ধনে বেঁধে থাকার কোনো মানে হয় না। আমার ভাই এখনো তোমাকে ভালোবাসে। আর কি জানি তোমার মনে কি আছে। এন অবস্থায় আমার পক্ষে কিছুতেই তোমাকে স্ত্রী হিসেবে তো মেনে নেওয়া সম্ভব না। মানে কি করতে চাচ্ছেন আপনি? ডিভোর্স দিতে চাচ্ছেন? অহনার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে ইহতিশান বলল, বাহ, বেশ ভালোই বুঝতে পেরেছেন দেখছি। নিশ্চয়ই তোমার মনেও তাই ছিল। সরি বলুন। চমকে অহনার দিকে তাকালো ইহতিশান। অহনার দৃষ্টি তার দিকে স্থির। ইহতিশান আশ্চর্য হয়ে বলল, হোয়াট? ইহতিশানের দিকে কয়েক কদম এগিয়ে এলো অহনা। ইহতিশান বেডে বসে রয়েছে আর সে বেডের পাশে দাঁড়িয়ে রয়েছে। ইহতিশানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে স্পষ্ট স্বরে অহনা বলে, ডু ইউ নট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি? ওয়েল, নো প্রবলেম, আই রিপিট ইন ইংলিশ, সে সরি। রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেললো ইহতিশান। অহনা যদি কোনো মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে এতক্ষণে তার মুখ ভেঙে দিত ইহতিশান। দাঁতে দাঁত চেপে সে বলে, তোমার সাহস কি করে হয় আমার সাথে এইভাবে কথা বলার? জানো আমি কে? হ্যাঁ জানি তো, আপনি আমার স্বামী। এই মেয়ে, একদম ভনিতা করবে না। যা জিজ্ঞেস করেছি চুপচাপ তার অ্যান্সার দাও। ইহতিশানকে থামিয়ে দিয়ে অহনা বলল,
দিব, সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু আগে আপনি আমাকে সরি বলুন। আশ্চর্য, আমি কেন সরি বলবো তোমাকে? কারণ আমি না চাইতেই আপনি দয়া মায়া করে বিনামূল্যে আমাকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনার মতো বিনামূল্যে ক্যারেক্টার সার্টিফিকেট দানকারী ব্যক্তিকে কি করে বাংলাদেশের জনগণ ভোট দিল? এই দাঁড়ান দাঁড়ান, আসলেও মানুষের দেওয়া ভোটে পাশ করেছেন তো, নাকি ভোট চুরি করেছেন? চোখ বুজে নিজের রাগ সামলানোর চেষ্টা করছে ইতিশান। সে জানে সে ভুল বলেছে, ভালোবাসার নাটক করার কথাটা বলে ঠিক করেনি সে, কিন্তু তাই বলে সে সরি বলবে না? এই সিচুয়েশনে তো একদমই না। সে বলল, আমি সরি তখনই বলবো যখন তুমি প্রুফ করতে পারবে যে আমি ভুল বলেছি। আপনার কি মনে হচ্ছে না আপনি ভুল বলেছেন? মনে তো হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে কি, আমি আবার প্রুফ ছাড়া কিছু বিশ্বাস করি না। আর তাই তোমাকে জিজ্ঞেস করছি, বলো আমাকে কেন বিয়ে করেছো, কারণ কি? বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অহনা। সে দু চোখ বন্ধ করে বলে, আমার কোনো ইচ্ছা ছিল আপনাকে বিয়ে করার। বলে চোখ মেলে তাকায় অহনা। ইতিশান তাকিয়ে আছে তারই দিকে, তার দৃষ্টি শান্ত। অহনা ফের বলে, আমি নিষেধও করেছিলাম যে আমি করব না বিয়ে, কিন্তু কোনো এক কারণে কেউ শুনতে চাচ্ছিল না আমার কথা, বা হয়তো আমিই বলতে পারছিলাম। ভেবেছিলাম বাবার সাথে কথা বলবো, কিন্তু আমি কথা বলার আগেই শুনতে পাই যে বাবা ব্রেন স্ট্রোক করেছেন। আর এর কারণ আমি, কেননা আমি যদি বিয়েতে মানা না করতাম তাহলে বাবা এত প্রেশার নিতেন না। বন্ধুর কাছে করা নিজের ওয়াদা রক্ষা করতে না পারার চিন্তায় চিন্তিত হতেন না। বিস্ময়ে ভর করলো ইতিশানের চোখে মুখে। কিছুক্ষণ অহনার দিকে তাকিয়ে থেকে সে বলল, সবাই মিলে মিথ্যা বলেছে তোমাকে, তোমার বাবা ব্রেন স্ট্রোক করেনি। চমকে উঠে ইতিশানের দিকে তাকালো অহনা। বুক কেঁপে উঠল তার, কাপা গলায় বলল, কি আজে বাজে কথা বলছেন আপনি? আমাকে মিথ্যা কেন বলবে? যাতে তুমি ইমোশনাল হয়ে বিয়েতে রাজি হয়ে যাও। বলতে গেলে আমার সাথেও ঠিক তাই করা হয়েছে। মায়ের দেওয়া কসমের বেড়া জেলে আটকে পড়ে এই বিয়ে করতে হয়েছে আমাকে। থামুন প্লিজ, আমি বিশ্বাস করি না আমার বাবা মা ভাই আপু আমার সাথে এমন করতে পারে না। কথাগুলো বলতে বলতে এতক্ষণ যাবৎ আটকে রাখা অশ্রুকণাগুলো গড়িয়ে পড়ে অহনার চোখ বেয়ে। একটু নরম হয়ে এলো ইতিশান, শান্ত কণ্ঠে বলল, আমার কথাগুলো একবার ভেবে দেখো। তোমার বাবা আর আমার বাবা এত ভালো বন্ধু, তার উপর আবার নিজের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে এখন বেয়ে হয়ে গিয়েছেন তারা। এত গভীর সম্পর্ক, আত্মীয়তা তাদের মধ্যে। তোমার বাবা যদি সত্যি সত্যি ব্রেন স্ট্রোক করে থাকতেন, তবে সেটা কি আমি আমার ফ্যামিলি জানতো না? অবশ্যই জানতো। কিন্তু দেখো, তোমার বাবা ব্রেন স্ট্রোক করেছেন এই কথাটি আজ প্রথমবার শুনলাম আমি। ইতিশানের কথা যেভাবে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না অহনা, ঠিক সেভাবে অবিশ্বাসও করতে পারছে না। শরীর কাঁপছে তার। আকস্মিক শখ সহ্য করার ক্ষমতা তার খুবই কম। পায়ের কাঁপনের কারণে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না অহনা। অহনার এহেন দশা দেখে ঘাবড়ে গেল ইতিশান। চটজলদি বেড থেকে নেমে অহনার পাশে গিয়ে দাঁড়িয়ে তার কাঁধ চেপে ধরে বলে, আরে ওকে, কি হয়েছে তোমার? এইভাবে কাঁপছো কেন? ঠোঁট নেড়ে কিছু বলার চেষ্টা করলো অহনা, কিন্তু আওয়াজ বের হচ্ছে না তার। টিট করে ঠোঁট কাঁপছে, চোখ বন্ধ হয়ে আসছে। তড়িৎ অহনাকে বেডে বসিয়ে দিল ইতিশান। আপাতমস্তক অহনাকে একবার দেখে নিয়ে শুয়ে পড়তে বলে। শরীর ছেড়ে শুয়ে পড়ে অহনা। উদ্বিগ্ন কণ্ঠে ইতিশান বলে, হাইপার কেন হচ্ছে অহনা? শান্ত হও। আচ্ছা যাও, মিথ্যা বলছি আমি, আমার ধারণা ভুল ছিল। কোনো মিথ্যা কথা বলেনি তোমার বাবা তোমাকে। চোখ তুলে ইতিশানের দিকে তাকালো অহনা। উদ্বেগ নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে ইতিশান। ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে অহনা। তার বাবা তাকে এত বড় মিথ্যে বলল, মেনে নিতে পারছে না সে। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেল অহনার। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো তার চোখ বেয়ে। অহনাকে চোখ বন্ধ করতে দেখে ভয় পেয়ে গেল ইতিশান। বুকের মধ্যে কি যেন একটা কামড়ে ধরলো তার। অহনার দিকে ঝুঁকে অনবরত তাকে ডাকতে লাগলো, অহনা, এই অহনা, চোখ চোখ খোলো, চোখ খোলো বলছি। আমি রেগে গেলে কিন্তু ভালো হবে না। সোজা হয়ে বসে পড়ে ইতিশান। অহনা কি সেন্সলেস হয়ে গেল? কি হলো এটা? সেদিন হসপিটালেও রক্ত দেখে হাইপার হয়ে গেছে অহনা, আর একটু হলেই সেন্সলেস হয়ে যেত। সাফন চোখ করে সাফন চোখ বন্ধ করে থাকতে বলায় করেছিল সে, যার কারণে হয়তো সেন্সলেস হয়নি, নয়তো ঠিকই হয়ে যেত। কিন্তু কেন? হসপিটালে বিষয়টাকে স্বাভাবিকভাবে নেওয়া যায়, হতেই পারে যে রক্তে ফোবিয়া আছে তার। কিন্তু আজ কথা বলতে বলতে কেন এত হাইপার হলো, সেন্সলেস হলো সে? ওর কি কোনো সমস্যা আছে? কোনো মানসিক ট্রমা না থাকলে তো এমন হওয়ার কথা না। তবে কি অহনা মানসিক ট্রমায় ভুগছে? আয়াজের বেডরুমের পুরো এক দেয়াল জুড়ে কেবলমাত্র অহনার ছবি।
বেডে হেলান দিয়ে বসে ছবিগুলোর দিকে তাকিয়ে আছে সে। আজ তার চোখে ঘুম ধরা দিচ্ছে না। মনে মনে ইতিশানকে ধ্বংস করার নতুন এক ছক কষছে। বেড থেকে নেমে দাঁড়িয়ে বেডসাইড টেবিলের উপর রাখা হুইস্কির বোতলটা হাতে তুলে নেয়। আয়েশ করে হুইস্কির বোতলে চুমুক দিতে দিতে অহনার ছবিওয়ালা দেওয়ালটার সামনে গিয়ে দাঁড়ায়। পুরো দেয়ালে চোখ বুলাতে বুলাতে আকস্মিক একটা ছবিতে চোখ আটকে গেল আয়াজের। মুহূর্তে অট্টহাসিতে ফেটে পড়ল সে। ছবিটি অহনার যখন 13 বছর বয়স ছিল তখনকার। আস্তে আস্তে আয়াজ বলে,